একটা ক্লাসে চলে যাই তাহলে। তোমরা কি বোর্ডটা দেখতে পাচ্ছ? দেখো তো, বোর্ডটা কি দেখা যাচ্ছে স্ক্রিনে? জি ম্যাম। ওকে, তো আজকে আমরা কোরিলেশন তো পড়ে ফেলছি মিডের আগেই। তো কোরিলেশন আমাদের ফাইনালি ইনক্লুড থাকবে। এছাড়াও আমরা আজকে আরেকটা যেটা চ্যাপ্টার একটু হিন্টস দেবো, আমরা নেক্সট ক্লাসে এটা নিয়ে আরেকটু ডিটেল কথা বলবো। আজকে যেটা দেখবো সেটা হচ্ছে রিগ্রেশন অ্যানালাইসিস। তো রিগ্রেশন অ্যানালাইসিস হচ্ছে কি জিনিস? রিগ্রেশন অ্যানালাইসিস হচ্ছে একটা টুল, যার মাধ্যমে বেসিক্যালি এখন যে খুব ক্যাচি একটা টার্ম আছে বা ক্যাচি একটা জিনিস হচ্ছে ডেটা সায়েন্স। ডেটা সায়েন্সের বেসিক্যালি যে টুলগুলো ইউজ হয় ওর মধ্যে মানে কি বলে যে খুব কমন এবং খুব ফেমাস একটা টুল হচ্ছে রিগ্রেশন অ্যানালাইসিস। তো বেসিক্যালি রিগ্রেশন অ্যানালাইসিসে আমরা কি করে থাকি? দেখো, রিগ্রেশন অ্যানালাইসিস বেসিক্যালি আমরা ফোরকাস্ট করি, প্রেডিকশন করি, অ্যাসোসিয়েশন দেখি। তো রিগ্রেশন অ্যানালাইসিস বেসিক্যালি কি, মানে এখানে একটা মডেল আমরা ডেভেলপ করি, সেই মডেলে একটা ভেরিয়েবলের সাপেক্ষে আর একটা ভেরিয়েবলকে আমরা ফোরকাস্ট করি। হ্যাঁ, মডেলিংটা এভাবে হয়। যে ফোরকাস্টিংটা কিভাবে হয়, যে একটা ভেরিয়েবল পরিবর্তনের সাথে সাথে আরেকটা ভেরিয়েবল কেমন পরিবর্তন হচ্ছে, এরকম ফোরকাস্ট বেসড যে মডেলগুলো থাকে, ওই ধরনের মডেল নিয়ে আমরা রিগ্রেশন অ্যানালাইসিসে কাজ করে থাকি। এখানে যে মডেলটাকে মানে যে ভেরিয়েবলটা সাপেক্ষে আমরা মানে প্রেডিকশনটা করে থাকি, সে ভেরিয়েবলকে বলা হয় হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। দ্যাট মিনস রিগ্রেশন অ্যানালাইসিসে আমরা দুইটা ভেরিয়েবল নিয়ে কাজ করি, একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ওকে, আর একটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা হচ্ছে যার সাপেক্ষে মানে আমরা যাকে প্রেডিক্ট করি সেটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট মানে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। আর যার সাপেক্ষে আমরা প্রেডিকশনটা করে থাকি সেটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। সাপোজ আমি যদি বলি যে ধরো যে দুটো ভেরিয়েবল আছে, যেমন আমরা যদি চিন্তা করি যে স্যালারি আর হচ্ছে তোমার এক্সপেরিয়েন্স। তো এই ক্ষেত্রে কি হবে যে বেসিক্যালি এক্সপেরিয়েন্স কিরকম থাকলে স্যালারিটা কিরকম হয়, দ্যাট মিনস স্যালারি হচ্ছে আমার এই ক্ষেত্রে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ধরো যে কোনো একটা কোম্পানি যখন ফর্ম আপ হয়, তো ওইখানে কি হয় যে সব এমপ্লয়ি বা সব মানে যারা থাকবে সবাইকে তো একই রকম রেঞ্জে স্যালারি অফার করা হয় না। এটার প্যারামিটার ধরে নেওয়া হচ্ছে এক্সপেরিয়েন্স। যারা ফ্রেশার ইউজুয়ালি তাদের স্যালারিটা কম হয়, আর যারা এক্সপিরিয়েন্সড তাদের স্যালারিটা বেশি হয়। তো তার মানে হচ্ছে যে স্যালারি বেসড অন এক্সপিরিয়েন্স, অর্থাৎ এক্সপিরিয়েন্সের উপর বেস করে স্যালারিটা ওঠানামা হচ্ছে। তো এই যে এক্সপিরিয়েন্সটার চেঞ্জের সাথে সাথে স্যালারির যে চেঞ্জিং বিহেভিয়ারটা, এই যে একটা মডেলিং এর মাধ্যমে যখন আমরা করে থাকি, বেসিক্যালি সেটাই হচ্ছে রিগ্রেশন অ্যানালাইসিস। তার মানে স্যালারিকে ফোরকাস্ট বা প্রেডিক্ট করা হয় কার সাপেক্ষে? এক্সপিরিয়েন্সের সাপেক্ষে। তো এই ক্ষেত্রে যার সাপেক্ষে এটা প্রেডিকশন হয় সেটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, যাকে প্রেডিক্ট করা হবে সেটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ওকে, তো এই যে অ্যানালাইসিসটা বেসিক্যালি সেটাকে আমরা বলে থাকি হচ্ছে রিগ্রেশন অ্যানালাইসিস। এখন এই ক্ষেত্রে রিগ্রেশন অ্যানালাইসিস বেসিক্যালি দুটো ধরন আছে। আমরা একটা ধরন নিয়েই কাজ করব, মানে আমরা একটা টাইপ নিয়েই কাজ করব, সেটা হচ্ছে সিম্পল রিগ্রেশন অ্যানালাইসিস। এছাড়াও আরেক ধরনের রিগ্রেশন অ্যানালাইসিস আছে যেটার নাম হচ্ছে মাল্টিপল রিগ্রেশন অ্যানালাইসিস। তো যেটা বলতে চাচ্ছিলাম যে সিম্পল আর মাল্টিপলটা কি, তো আমরা একটু লিখে ফেলি যে সিম্পল রিগ্রেশন অ্যানালাইসিস হচ্ছে কি, যে সিম্পল রিগ্রেশন অ্যানালাইসিস আর মাল্টিপল রিগ্রেশন অ্যানালাইসিস। তো সিম্পল রিগ্রেশন অ্যানালাইসিস যেটা আমরা একটু আগে এক্সপ্লেইন করলাম, যে স্যালারিকে আমরা প্রেডিক্ট করতে চাচ্ছি কার সাপেক্ষে? এক্সপেরিয়েন্সের সাপেক্ষে। তো স্যালারি হচ্ছে আমার এই ক্ষেত্রে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আর এটা হচ্ছে আমাদের এই ক্ষেত্রে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এখন যদি আমাদের ফ্যাক্টরটা একের অধিক হয়ে যায়, যে আমরা যদি শুধুমাত্র স্যালারি, তো এমন না শুধুমাত্র একটা ফ্যাক্টরের উপরে ডিপেন্ড করে, ইট কুড বি মোর দেন ওয়ান। যেমন ধরো যে এক্সপেরিয়েন্সের সাপেক্ষে সাথে সাথে আরেকটা যদি আমরা ফ্যাক্টরকে ইনক্লুড করতে চাই, ধরো যে সাপোজ কি হতে পারে, কোয়ালিফিকেশন, এডুকেশনাল কোয়ালিফিকেশন। যে ধরো যে কিনা এইচএসসি পাস করা একজন মানুষ, তাকে তুমি যে টাকা অফার করবা, যে ধরো যে
কি বলে যে কোথাও থেকে পোস্ট ডক করে আসছেন, তাকে ডেফিনেটলি সে ধরনের পজিশন অফার করা হবে না। তো তার মানে হচ্ছে স্যালারিটা বেসিক্যালি শুধুমাত্র এক্সপিরিয়েন্সের সাথে সাথে না, আমরা এখানে যদি কোয়ালিফিকেশন হিসেবে চিন্তা করি, তার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড হিসেবে চিন্তা করি, যে দেখো না এই বিভিন্ন যখন সার্কুলার হয়, হ্যাঁ, তো এক একটা পোস্টের জন্য এক এক রকম, এক একটা মানে তোমার হচ্ছে ডেজিগনেশনের জন্য এক এক রকম রিকোয়ারমেন্ট থাকে, এবং ওই রিকোয়ারমেন্টের উপর বেস করে স্যালারিটা ক্যাটাগরাইজ করা হয়। তো তার মানে এই ক্ষেত্রে ধরো যে স্যালারি ইজ দ্য সেম ভেরিয়েবল, এটা শুধু এক্সপিরিয়েন্স না, এখানে আরেকটা ফ্যাক্টর অ্যাড করা হলো যে এক্সপিরিয়েন্স একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল 1, এখানে আরেকটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল 2 হিসাবে ধরো যে আছে এডুকেশনাল কোয়ালিফিকেশন বা ব্যাকগ্রাউন্ড। 3 নাম্বার থাকতেছে ধরো যে তার পারফরমেন্স। অর্থাৎ মোর দেন ওয়ান ফ্যাক্টরের উপর বেস করে যখন আমরা একটা ভেরিয়েবলকে প্রেডিক্ট করব, তো তার মানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আমার একের অধিক হয়ে যাবে, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আমার একটাই থাকবে। তো যখন মানে dependent variable would be more than one, and on the basis of those variables when we want to predict the dependent variable, this kind of regression analysis basically called multiple regression analysis. তো এটা হচ্ছে জাস্ট তোমরা মানে ডেফিনেশনটা বা এক্সাম্পলটা বুঝে রাখো। বেসিক্যালি আমরা কাজ করব হচ্ছে সিম্পল রিগ্রেশন অ্যানালিসিস নিয়ে, দ্যাট মিন্স 1 to 1, যেটা যে on the basis of one factor when we want to predict another variable, this kind of analysis basically called simple regression analysis. আমরা সিম্পল রিগ্রেশন অ্যানালিসিস নিয়ে কাজ করব। এখন যে মানে জায়গাটা চলে আসি সেটা হচ্ছে রিগ্রেশন মডেল, যেটা নিয়ে আমরা কথা বলছিলাম যে আসলে there is a model in regression analysis. তো রিগ্রেশন অ্যানালিসিস এর মডেলটা কি, সেটা হচ্ছে যেটাকে আমরা বলছি, যেহেতু আমরা 1 to 1 ফ্যাক্টর নিয়ে কথা বলছি, একটা ডিপেন্ডেন্ট এবং একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকবে, তো সেটার নাম হচ্ছে সিম্পল রিগ্রেশন মডেল। তো যেহেতু এই মডেলটার চেহারাটা মানে বেসিক্যালি হচ্ছে যে তোমার স্ট্রেট লাইন ইকুয়েশনের উপর মতন দেখতে, তো এই জন্য এটার নামটা হচ্ছে এরকম যে সিম্পল লিনিয়ার রিগ্রেশন মডেল। ওকে, তো মডেলটা হচ্ছে কিরকম দেখতে, যেহেতু লিনিয়ার স্ট্রেট লাইনের মতন, তো ইকুয়েশনটা হচ্ছে এরকম, দেখো yi equals to beta naught plus beta 1 xi plus ei। এখানে আমরা কিছু আননোন টার্ম দেখতে পাচ্ছি, একটা হচ্ছে বিটা নট, একটা হচ্ছে বিটা 1, একটা হচ্ছে ei। ei is called error term। যে আমাদের মানে ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট এর ফ্যাক্টর ছাড়াও আরো কিছু আননোন কজ আছে, আমরা সামটাইমস ইরোর টার্মটাকে মেজার করতে চাই। তো ইরোর টার্ম হচ্ছে সেটা, এখানে বিটা নট এবং বিটা 1 এই দুটোকে বলা হয় রিগ্রেশন প্যারামিটার। দিস টু ফ্যাক্টর বেসিক্যালি কল রিগ্রেশন প্যারামিটার। বেসিক্যালি এই দুটাই কাজ করে রিগ্রেশন অ্যানালিসিস এর, একটার সাপেক্ষে আর একটা চেঞ্জটাকে এই দুটাই বেসিক্যালি অ্যানালিসিস করে বের করে। তো এই ফ্যাক্টর দুটোর দুটো নাম আছে, মানে রিগ্রেশন প্যারামিটারের দুটো নাম আছে। বিটা 1 ইজ কল স্লপ, স্লপের সাথে তোমরা পরিচিত হয়ে আসছো, ঢাল, যেটাকে আমরা আগে পড়ে আসছি। যে স্ট্রেট লাইন ইকুয়েশনটা তোমাদের মনে আছে কিনা আমি জানি না, y is equal to mx plus c, এরকম আমরা একটা দেখে আসছিলাম। তো এখানে এমটাকে বলা হতো ঢাল, এখানে সেম কাজটা করে বিটা 1, বিটা 1 কে বলা হয় ঢাল। আর এখানে বিটা নট ইজ কল ইন্টারসেপ্ট, ইটস বিট লাইক কনস্ট্যান্ট। তো এইখানে দেখো এই দুটোকে আমরা দেখলাম যে দিস টু ফ্যাক্টর বেসিক্যালি কল রিগ্রেশন প্যারামিটার, আর ei is called error term, and এই দুটো এই মানে বেসিক্যালি চেঞ্জটাকে এই দুটোই ক্যালকুলেট করে। এখানে x এবং y দিস টু ভেরিয়েবল আর ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট। আমরা কি ইকুয়েশনটা বা মডেলটা দেখে বুঝতে পারছি যে কোনটা বেসিক্যালি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হবে আর কোনটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হবে x এবং y এর মধ্যে? কেউ কি এটা মডেলটা দেখে বলতে পারবে বলো তো, যেখানে ইন্ডিপেন্ডেন্ট x ইন্ডিপেন্ডেন্ট? এক্স্যাক্টলি, এক্স ইন্ডিপেন্ডেন্ট, বিকজ এক্স এর মান ইনপুটের সাথে সাথে ওয়াই টা চেঞ্জ হচ্ছে। দ্যাট মিনস আমার ইনপুট যেভাবে দেবো আমার আউটপুট সেভাবে আসবে, তাই না? তো তার মানে এক্স এর মান যদি আমার 1 2 3 4 বসাই, সেটার উপর বেস করে আমার ওয়াই এর মানটা চেঞ্জ হচ্ছে। তো এই জন্য আমরা এক্স আই কে এই জায়গায় বলবো হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আর এখানে ওয়াই আই টাকে বলবো আমাদের হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তো এই দুটো হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট এবং ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। আচ্ছা, তো যে জিনিসটা বেসিক্যালি দেখো যে যেটা আমরা সিম্পল এর ক্ষেত্রে মানে ইকুয়েশনটা এরকম, যদি মাল্টিপল হতো, যদি আমরা মাল্টিপলটা পড়ছি না এখন, মাল্টিপল রিগ্রেশন অ্যানালাইসিস এর ইকুয়েশনটা কি হতো দেখো। মাল্টিপল এর ক্ষেত্রে শুধুমাত্র আমার একটা করে এক্স বাড়তে থাকতো, তার মানে এটা এরকম হতো yi equals to beta naught plus beta 1 x1 plus beta 2 x2 plus beta
3x3 মানে যতগুলো আমার ফ্যাক্টর থাকবে ইজ লাইক দ্যাট প্লাস ei। তার মানে হচ্ছে যে এক একটা x এর মানে মানে মনে হচ্ছে এক একটা করে ফ্যাক্টর অ্যাড হবে, একটা ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল অ্যাড হবে। তো এই হচ্ছে বেসিক্যালি সিম্পল এবং মাল্টিপলের মধ্যে মডেলিংটার পার্থক্য। তো যাই হোক, আমরা এটা জাস্ট চলে আসছে কথা প্রসঙ্গে এই জন্য লিখছি, তো আমরা এটাতে ছিলাম আর কি। তো এই these two factor basically called regression parameter, and beta naught is called intercept and beta 1 is called slope. এবং এই যে ei যেটাকে আমরা ইরোড টার্ম ধরি, ইরোড টার্মটা হচ্ছে যে x এবং y এর মানটার সাথে সাথেও কিছু আননোন কজ থাকে, আমরা ওই আননোন কজ গুলোকে ইরোড টার্ম হিসেবে চিন্তা করি। এখন বেসিক্যালি এটা তো আমাদের র মডেলটা, বাট আমরা যে মডেলটা নিয়ে সামটাইমস মোস্ট অফ দ্য টাইমে কাজ করি সেটা হচ্ছে ইকুয়েশনটা নিয়ে কাজ করি। সেই ইকুয়েশন আবার কিরকম দেখো, সেটাকে বলা হয় এস্টিমেটেড সিম্পল লিনিয়ার রিগ্রেশন ইকুয়েশন। আমি রিগ্রেশন পুরোটা লিখলাম না, ইকুয়েশন। সেই ইকুয়েশনটা কেমন, সেটা হচ্ছে yi এস্টিমেটেড, এই যে ভেক্টরের মতন মাথার উপর চিহ্নটা দেখতেছো, ইট ইজ কল্ড এস্টিমেটেড ইকুয়ালস টু বিটা নট প্লাস বিটা 1 xi। দেখো এখানে এই এস্টিমেটেড কথাটার মানেটা হচ্ছে পরিশোধিত। দ্যাট মিনস ইরোর ফ্রি সিচুয়েশন, যে সিচুয়েশনটায় বা যে ইকুয়েশনটায় কোনো ইরোরের ইফেক্ট থাকে না, ওই ইকুয়েশনটা বেসিক্যালি কল হচ্ছে এস্টিমেটেড ইকুয়েশন বা এস্টিমেটেড সিচুয়েশন। তো এটার সাথে এটা বেসিক্যালি পার্থক্যটা দেখো যে এখানে যে ইরোর টার্মটা আছে, এই ইরোর টার্মটা কিন্তু এই জায়গায় ভ্যানিশ। আর এখানে যে আমরা লাভ দিয়ে এখান থেকে এখানে লিখলাম, দ্য থিং ইজ নট লাইক দ্যাট। এই ইকুয়েশন থেকে মানে এই মডেল থেকে এই ইকুয়েশনে মানে যেতে কমপক্ষে আমাদের 2 থেকে 3 পৃষ্ঠার একটা মানে তোমার হচ্ছে যে কাজ করতে হয়, তারপরে আমরা এই ইকুয়েশনটা পাই। তো ইকুয়েশনটা কিভাবে গেছি ওটা আমাদের জানা দরকার নেই, যেহেতু আমরা দুইটা মানে মডেল নিয়ে দেখতেছি। এটা হচ্ছে রিগ্রেশন মডেলটা, এটা হচ্ছে রিগ্রেশন ইকুয়েশনটা। তো বেসিক্যালি দেখো যে এখানে যে ইকুয়েশনটা কিভাবে কাজ করে, বা আমরা যেহেতু ইকুয়েশনটা নিয়ে কাজ করি মোস্ট অফ দ্য টাইমে। এবং আরেকটা কথা বলছিলাম যে আমরা বিটা নট এবং বিটা 1 এই দুইটা বেসিক্যালি তোমার হচ্ছে রিগ্রেশন প্যারামিটার, যারা চেঞ্জটাকে ক্যালকুলেট করে। তো ওই প্যারামিটার এই দুটো ফর্মুলা আছে, ওই ফর্মুলা ইউজ করে বেসিক্যালি আমরা মানটা বের করে থাকি। ফর্মুলাটা কি, আমরা চলে যাই। তো আমরা যখন কোরিলেশন পড়ছিলাম, কোরিলেশন মনে নাই তোমাদের, যেহেতু অনেক আগের পড়া, তো ওইখানে একটা ফর্মুলা ছিল, এখানে ওই ফর্মুলার সাথে মিল রেখে এরকম একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে এখানে স্লপের যে ফর্মুলা বিটা 1, এটার ফর্মুলাটা হচ্ছে এরকম, সামেশন অফ xi মাইনাস x বার ইন্টু হচ্ছে yi মাইনাস y বার divided by summation of xi minus x bar square, where I equals to 1 up to n, I equals to 1 up to n. এই হচ্ছে বেসিক্যালি আমাদের বিটা 1 এর কাজ। এবং বিটা নটের যে ফর্মুলাটা, বিটা নটের ফর্মুলাটা হচ্ছে y বার মাইনাস বিটা 1 হ্যাট x বার। তার মানে যে জিনিসটা এখানে বোঝায় যে আমাদের কোন একটা মডেলে সিম্পল, ডেফিনেটলি সিম্পল রিগ্রেশন মডেলে আমার দুটো ভেরিয়েবল দেয়া থাকবে, একটা হচ্ছে xi এর মান দেয়া থাকবে, আর একটা হচ্ছে yi এর মান দেয়া থাকবে। ফার্স্ট we need to calculate the value of beta 1 and then we have to calculate the value of beta 0, because beta 1 না ছাড়া আমরা beta 0 এর মানটা ক্যালকুলেশনে যেতে পারবো না। দেন আফটার ক্যালকুলেটিং দ্যাট আমাদেরকে কি করতে হবে, এই রিগ্রেশন ইকুয়েশনটা বসিয়ে দিতে হবে। ধরো যে সাপোজ একটু এইদিকে মানে একটু লক্ষ্য করো যে ধরো যে এখানে আমার xi এবং yi এর কিছু মান দেয়া আছে, এখানে ক্লাস নিচ্ছি। তো এখন ধরো যে ব্যাপারটা এরকম যে xi এবং y এর মান যেটা দেয়া আছে 1 2 3 সাপোজ অ্যাজ পার এক্সাম্পল, এখানে ধরো যে 4 5 6। তো এখন যে জিনিসটা আমি প্রথমেই বললাম যে একটা সাপেক্ষে আর একটা চেঞ্জটা বা প্রেডিকশনটা ক্যালকুলেট করাই হচ্ছে রিগ্রেশন অ্যানালিসিস এর কাজ। তো সেটা হচ্ছে কিরকম দেখো, যে সেটা হচ্ছে তো ধরো যে যখন আমরা এই যে xi এবং y এর মান দিয়ে আমরা যখন এই ফর্মুলায় বসাবো, আমরা তো একটা মান পাবো, পারা যাবে না, মানটা ক্যালকুলেশন করা যাবে না, কোরিলেশনে যেভাবে বের করছে না, ধরো এটার মান আসছে 2, সেম ভাবে এখানে মান বসানোর পরে এটার মান আসছে 3। এখন 2 এবং 3 কে যখন আমরা এই জায়গায় বসাবো এই ইকুয়েশনটা, ধরো এখানে আমার আসছে 3 প্লাস 2xi। এখন the thing is that xi
যখন তুমি দেখো এখানে যখন x1 মানে x এর মান 1 বসাবা, তুমি নতুন একটা y1 হ্যাট পাবা, 2 প্লাস 3 প্লাস 2 ইন্টু 1, এখানে একটা মান আসবে। x2 বসাবা, তখন এখানে একটা মান পাবো। দ্যাট মিনস তুমি নতুন এক একটা করে x এর মান বসানোর মানে আগের এক একটা করে x এর মান বসানোর সাথে সাথে তুমি নতুন এক একটা করে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের মানের জায়গায় পেয়ে যাচ্ছ। এই যে একটা ইনপুট কিংবা এই যে একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের মানের পরিবর্তনের সাথে সাথে একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের মানটা চেঞ্জ হচ্ছে, দিস থিং বেসিক্যালি কল রিগ্রেশন অ্যানালাইসিস। এবং সামটাইমস আমরা কি করি যে এখান থেকে ইরোরের টার্মটাও বের করে ফেলতে পারি। ইরোরের টার্মটা বের করতে গেলে অনেক সময় আমাদেরকে বলা হয় যে ক্যালকুলেট দ্য ইরোর টার্ম। তো ইরোর টার্ম বের করতে গেলেও সেম আমাদের এই মডেল এবং ইকুয়েশন থেকে বের করতে হয়। সেটা হচ্ছে কিরকম, যে আমরা যদি yi কে কি করি, yi মাইনাস yi হ্যাট করি, তাহলে তো আমরা ইরোর টার্মটা বেসিক্যালি পেয়ে যাই এখান থেকে। তো সেভাবেও সামটাইমস আমাদেরকে ইরোর টার্ম ক্যালকুলেট করতে বলা হতে পারে। ওকে, তো বেসিক্যালি এই হচ্ছে রিগ্রেশন অ্যানালাইসিস। ওকে, এবং এইখান থেকে আমাদের সব থেকে ইম্পর্টেন্ট যে জিনিসটা, সেটা হচ্ছে আমাদের এখানে বিটা 1 এবং বিটা নটের মানটা বের করা, এবং বিটা 1 এবং বিটা নট বেসিক্যালি কি মিন করে সেটা বোঝানো। তো কি মিন করে বা এই দুটোর এক্সপ্লেনেশনটা কি সেটা আমরা পরে পড়বো। বাট আপাতত এই বেসিক কনসেপ্ট থেকে আমরা বুঝতে পারলাম যে কিভাবে আসলে মানে ইকুয়েশন বা কিভাবে আসলে যে বিটা নট এবং বিটা 1 এর মানগুলো আসছে। এতটুকুন পর্যন্ত কারোর কোনো কনফিউশন বা কোয়েরিজ আছে কিনা বলো। আচ্ছা, যদি না থাকে তাহলে আমরা প্র্যাকটিক্যালি একটু এক্সাম্পলটা দেখি। দেখো, যে ধরো ওই যে আমি এমনি বললাম যে আমাদের দুটো ভেরিয়েবল দেয়া আছে, যেহেতু আমাদের এখানে দুটো ভেরিয়েবল মানে আমরা সিম্পল লিনিয়ার রিগ্রেশন নিয়ে কাজ করতে, ধরো যে আমরা এখানে কস্ট এন্ড প্রফিট দুটো ভেরিয়েবল আছে। এখন ধরো যে কস্টের কিছু মান দেয়া আছে, সাপোজ 5, তারপরে ধরো যে দেয়া আছে 10, এগেইন ধরো যে 5 দেয়া আছে। ওকে, প্রফিটের ধরো যে মান দেয়া আছে সাপোজ 3, এখানে ধরো যেটা আছে সাপোজ 9, এখানে ধরো যেটা আছে সাপোজ 4, এখানে 3 দিই, তাহলে সুবিধা হবে। এখন যদি আমাদেরকে বলা হয় যে কোশ্চেনটা একটু দেখো, যে এস্টিমেট দ্য লিনিয়ার ইকুয়েশন, বা এস্টিমেট দ্য রিগ্রেশন মডেল। ইকুয়েশন যদি বলে তাহলে আমাদেরকে yi হ্যাট এটা বের করতে হবে, যদি আমাদের মডেল বলে তাহলে yi এটা বের করতে হবে। আচ্ছা, তো ফার্স্ট থিং ইজ দ্যাট যদি আমাদেরকে এটা বলে তাহলে প্রথমত আমাদেরকে কিন্তু বলে না যে কোনটা ডিপেন্ডেন্ট কোনটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এরকম ধরনের কোশ্চেন থাকলে ফার্স্ট আমাকে এটাকে কনসিডার করতে হবে অ্যাজ yxi, এটাকে কনসিডার করতে হবে অ্যাজ yi, যদি আমাদের কোনো কিছু মেনশন না করা থাকে। আর যদি আমাদের এটা বলে যে এস্টিমেট দ্য লিনিয়ার ইকুয়েশন বা লিনিয়ার মডেল on the base of profit, অর্থাৎ প্রফিটের উপর বেস করে তুমি লিনিয়ার রিগ্রেশন ইকুয়েশন বা মডেলটা বের করো। তো প্রফিট যেহেতু আমাদের বেস, তাহলে এখানে কিন্তু আমাদের প্রফিটটা হয়ে যাবে অ্যাজ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর কস্টটা হয়ে যাবে অ্যাজ ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এই জিনিসটা কি বুঝলাম কিনা আমরা? এতটুকুন পর্যন্ত কারো কোনো কনফিউশন আছে যে কাকে আমরা ইন্ডিপেন্ডেন্ট বা কাকে আমরা ডিপেন্ডেন্ট ধরবো? জি ম্যাম। আচ্ছা, তো এখন দেখো যে ধরো যদি আমাদেরকে বলেই দেওয়া হলো যে প্রফিটের উপর বেস করে তুমি রিগ্রেশন লাইন মানে রিগ্রেশন ইকুয়েশন বের করো। ইকুয়েশন মানে কিন্তু আমি বারবার করে বললাম যে ওই হ্যাট আলাটা, আর মডেল যদি বলে তাহলে যেখানে ইরোর টার্মটা থাকবে। তো ধরো যে আমরা ওই ক্ষেত্রে আমাদেরকে যে কোনো একটা ধরো ইকুয়েশনই বের করতে বললো আমাদেরকে, তার মানে আমাদেরকে ওটা বের করতে হবে যে yi হ্যাট সহ যেটা। তো ফার্স্ট থিং হচ্ছে এই ক্ষেত্রে আমাদের কি বের করতে হবে, প্রথমত আমাদের কাজ হচ্ছে এই জায়গায় বিটা 1 এর মানটা। তাহলে বিটা 1 এর ফর্মুলা ছিল xi minus x bar yi minus y bar divided by summation of xi minus x bar square, তাই না? এটা আমাদের ছিল ইকুয়েশন, মানে বিটা 1 এর মানটা। আর বিটা নট এর মানটা ছিল হচ্ছে কি যে y bar minus বিটা নট x bar। তো ফার্স্ট থিং এখন আমরা বিটা 1টা বের করব। তো তার মানে যেহেতু কি বলছে অন দ্য বেসিস অফ প্রফিট,
তার মানে প্রফিট হয়ে যাবে আমাদের এক্স আর কস্ট হয়ে যাবে আমাদের ওয়াই। তাহলে তাই যদি হয় তাহলে আমাদের প্রথমে এক্স বার বের করতে হবে। এক্স বার হচ্ছে আমার এটা, এক্স বার আমাদের কত হয় 9, 10, 11, 12, 13, 14, 15, এটার মানও আসে আমাদের 5, আর এটার মান কত আসে দেখো তো, এটার মানটা একটু চেঞ্জ করে দিই, 15 বানায় এখানে, ঠিক আছে। এটার মানও আসে 5। তো তার মানে আমার এখানে প্রথমে একটা কলাম বানাইতে হবে এক্স আই মাইনাস এক্স বারের। সেম ভাবে আমার ইকুয়েশনটার জন্য কি কি লাগবে, যা যা লাগবে আমরা সেম ভাবে এই জায়গায় এটা বানিয়ে ফেলতেছি। দেখো তো এক্স আই মাইনাস এক্স বার, তাহলে এক্স আই হচ্ছে আমাদের কত, এখানে 3 মাইনাস 5 হুইচ ইজ -2, 9 মাইনাস 5 কত হয় ম্যাম 5 টা আসলো কিভাবে? 5 টা হচ্ছে গড়, এই যে তিনটাকে আচ্ছা যোগ করে 3 দ্বারা ভাগ করলাম। ওকে, তো 3 জি ম্যাম মাইনাস, এখানে কত আসে বলো তো, এক্স মানে x2 মানে 9 মাইনাস 5, তাহলে এখানে আমরা কত লিখবো 4 4। সেম ভাবে আমরা এই পরবর্তীটা করতে পারবো না, 3 জি মাইনাস ম্যাম 5, 2 তাহলে আমাদের কত আসবে 2। সেম ভাবে আমাদের yi minus y bar, that means 3 minus 5 which is -2, 10 minus 5 which is কত 5, 5 তারপর হচ্ছে এখানে হবে হচ্ছে -3। তারপরে কি করতে হবে, এই দুটোকে গুণ করতে হবে, -2 -2 কে গুণ করলে হয় 4, 20, -6। ম্যাম এটা -2 না ম্যাম কোনটা? ওটা তো জি ম্যাম প্রথম সারিতে ম্যাম x মাইনাস x বারে ওটাতে 3 -2 নাম্বার হবে না? কলামের লাস্টের রোটা এই -2 এটা ম্যাম। জি ম্যাম হ্যাঁ 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 -2, থ্যাংক ইউ, -2 তাই না। তারপরে এক্স আই মাইনাস এক্স বার স্কোয়ার করতে হবে, তার মানে এই যে ভ্যালু গুলোকে পাইছি আমরা স্কোয়ার করলে, -2 কে স্কোয়ার করলে 4, এটাকে স্কোয়ার করলে 16, এটাকে স্কোয়ার করলে 4। আলটিমেটলি আমার ফর্মুলাতে কি ছিল, এই দুটো কলামের সামেশন লাগবে। সামেশন মানে কি, যোগ। তাহলে 4, 5 এগুলোকে যোগ করলে আমরা কত পাচ্ছি, যে খুব সম্ভবত 30 হয়। দেখো তো এখানে 16, 17, 18, 19, 20, 20 আর 4 24 24। তো তার মানে আমরা এই জায়গায় বিটা নট এর মানটা আমরা পাচ্ছি আলটিমেটলি এই জায়গায় আসবে হচ্ছে 24 ডিভাইডেড বাই 30। দেখো তো একটু কত হয় ক্যালকুলেশনটা করে, 24 কে 30 দ্বারা ভাগ করলে কত হয়, 0.8 0.8 0.8। দেন বিটা নট এর মান আমরা বের করব। আমরা বিটা নট এর ফর্মুলা জানি, এক্স বার ওয়াই বার, সরি এটা এক্স বার না, তাহলে এক্স বারের মান হচ্ছে আমাদের কত 5 না, 5 মাইনাস 0.8 ইন্টু 5, দেখো তো এটার মানটা কত হয়। ওয়ান এখানে আসছে 1। তো তার মানে আমরা এখন ধরো যে ইকুয়েশনে যদি এই দুটার মানটা বসিয়ে ফেলি, তাহলে আমরা একটু দেখি কিরকম আসছে। yi hat is equal to beta naught হচ্ছে 1 প্লাস বিটা নট এর মান আসছে হচ্ছে আমাদের 0.8 xi। So this is our ultimate regression equation. আমাদের কাজ এতটুকু না, আমাদের ইকুয়েশন পর্যন্ত চাইছে। এখন কথা হচ্ছে যে যদি আমাদেরকে বলা হয় যে সাপোজ প্রফিট যদি হয় আমার 5, তাহলে আমার কস্ট কত, তাহলে প্রফিট 5 হলে তার মানে এই জায়গায় এক্স এর মান আমাকে 5 বসিয়ে দিতে হবে, 1 প্লাস 0.8 ইন্টু 5, যেটা আসবে সেটা হচ্ছে আমার কস্টের মানটা। বুঝে গেছে। এখান থেকে যদি আমাকে বলে যে ইরোড টার্মটা বের করতে, ধরো যে ইরোড টার্ম, সাপোজ আমরা যদি বলা হলো যে কোনো একটা স্পেসিফিক ভ্যালুর সাপেক্ষে তুমি ইরোড টার্মটা বের করো, তাহলে ইরোড টার্ম বের করার ফর্মুলা আমরা জানি y বার মাইনাস yi হ্যাট। সেখান থেকে আমরা স্পেসিফিক ধরো যে কোন একটা পয়েন্টের সাপেক্ষে, সাপোজ আমাকে বললো যে ইফ যদি এক্স এর মান কি বলে তোমার হচ্ছে যে 3 হয়, ওই ক্ষেত্রে ইরোড টার্ম কত, তাহলে ওই ক্ষেত্রে ধরো যে 3 এর ক্ষেত্রে আমরা ইরোড এই জায়গায় কত দেখছি 3 মাইনাস এই জায়গায় 3 বসিয়ে যেটা পাবো, সেক্ষেত্রেও আমরা ইরোড টার্মটা এভাবে বের করতে পারি। এখন মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিসটা আমাদের এই জায়গায় জানতে হবে সেটা হচ্ছে কি, যেটা আমি ওই শুরুতে বলছিলাম, যে আমার এই ক্ষেত্রে বিটা 1 এবং বিটা নট এর এক্সপ্লেনেশনটা জানতে হবে।
হোয়াট ডাজ ইট মিন, এটা কি এক্সপ্লেইন করে? দেখো খুব মনোযোগ দিয়ে শোনো, সেটা হচ্ছে এরকম, বিটা 1 তো আমরা বলছিলাম হচ্ছে স্লপ। ওকে, স্লপের কাজ হচ্ছে কি, যদি আমার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের মান 1 ইউনিট বাড়ে, ইউনিট বলতে এখানে যা দেয়া থাকবে, যদি কেজিতে দেয়া থাকে কেজি, টাকা টাকা, ডলার ডলার, হোয়াট এভার। স্লপ মানে হচ্ছে যদি আমার ইন্ডিপেন্ডেন্ট, দ্যাট মিনস এক্স এর মান যদি 1 ইউনিট বেড়ে যায়, ওয়াই এর মানটা কতটুকুন বাড়ে অথবা কমে, সেই ভ্যালুটাই বা সেই জিনিসটাই বের করে হচ্ছে বিটা 1। যেমন আমার এখানে বিটা 1 এর মান আসছে হচ্ছে 0.8, তাহলে আমরা কি বলবো, যে যদি আমার প্রফিট, ইফ প্রফিট উইল বি ইনক্রিজ 1 টাকা, দেন কস্ট উইল বি ইনক্রিজ 0.8 টাকা। বুঝে গেছে জিনিসটা, যে কেন 0.8 টাকা বলতেছি, বিকজ বিটা 1 এর মান আমরা পাইছি হচ্ছে 0.8। তাহলে আমরা কি বলবো, প্রফিট যেহেতু আমাদের ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ছিল, তাহলে আমরা এটাকে কি বলবো, যে যদি আমাদের ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা 1 টাকা বেড়ে যায়, তাহলে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা কতটুকুন বাড়ে অথবা কমে। যদি নেগেটিভ ভ্যালু আসছে তাহলে আমরা বলতাম ডিক্রিজ। ওকে, যেহেতু আমাদের পজিটিভ আসছে তাহলে আমরা কি বলবো, যে ইফ দ্য প্রফিট উইল বি ইনক্রিজ 1 টাকা, দেন কস্ট উইল বি ইনক্রিজ 0.8 টাকা। ওকে, এটা হচ্ছে আমাদের স্লপের ব্যাখ্যাটা। নাও ইন্টারসেপ্টের ব্যাখ্যাটা কি? ইন্টারসেপ্টের ব্যাখ্যাটা একটু উইয়ার্ড। ইন্টারসেপ্টকে আমরা সাধারণত কনস্ট্যান্ট হিসেবে ধরি, তারপর ওটার কাজটা হচ্ছে এরকম, আমরা চিন্তা করি যে যদি আমরা সাপোজ ধরেই নেই যে এই ইকুয়েশনে কোনো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের ইফেক্ট নেই, দ্যাট মিনস হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল যদি 0 হয়, তাহলে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা কতটুকুন বাড়ে অথবা কমে, এই ইকুয়েশনটাই বের করে হচ্ছে ইন্টারসেপ্ট। তার মানে আমরা বলবো যে ইফ there will be no profit, the cost will be increase 1 টাকা। কেন 1 টাকা বলতেছি, বিকজ আমাদের এই জায়গায় ইন্টারসেপ্টের মান আসছে 1। তাহলে আমরা কি বলবো, যে if in this equation if there would be no profit, but in this example there will be no profit, the cost will be increase because this is a positive value, the cost will be increase 1 টাকা। বুঝে গেছে জিনিসটা, যে আমাদের এক্সপ্লেনেশনটা কিভাবে দিতে হবে? এতটুকুন পর্যন্ত কারো কোনো কনফিউশন আছে কিনা? নো। ঠিক আছে, এই তাহলে এতটুকুন পর্যন্ত আমাদের রিগ্রেশন অ্যানালাইসিস বা এরকম কিছু। তো আমরা এখান থেকে ইকুয়েশন দেখলাম, আমরা এখান থেকে কিভাবে এক্সপ্লেইন করতে হয় সেটা দেখলাম, এখান থেকে আমরা দেখলাম যে ইরোড, নর্মাল ইরোডটা কিভাবে বের করতে হয় সেটা। এখন আরেকটা ছোট্ট একটা জিনিস যেহেতু এটার সাথে রিলেভেন্ট, সেটা একটু আমরা দেখি, সেটার নাম হচ্ছে স্ট্যান্ডার্ড ইরোড। স্ট্যান্ডার্ড ইরোর মানে হচ্ছে ওই ইরোর না, স্ট্যান্ডার্ড ইরোরের একটা ফর্মুলা আছে। তো স্ট্যান্ডার্ড ইরোরকে আমরা সংক্ষেপে SE দ্বারা প্রকাশ করে থাকি, এবং এটাকে SXY এভাবে লেখা হয়। এটার ফর্মুলাটা হচ্ছে এরকম, সামেশন অফ yi minus yi square divided by n minus 2, where I equals to 1 up to n. তো তার মানে হচ্ছে এটা কি, দেখো যে এখানে n হচ্ছে আমার টোটাল যতটা ভেরিয়েবল আছে। যেমন এই এক্সাম্পলের ক্ষেত্রে যদি আমরা স্ট্যান্ডার্ড ইরর বের করতে চাই, তাহলে এখানে n এর মান কত হবে বলো তো? কে কি বলতে পারবে যে হোয়াট উইড বি দ্য ভ্যালু অফ n হিয়ার? এখানে n এর মান কত হবে এক্সাম্পলের ক্ষেত্রে, কি পারবা বলতে? ম্যাম 3 বিকজ এখানে আমাদের 3টে প্রোডাক্ট বা 3 পেয়ারস অফ ডেটা আছে, তাহলে n এর মান হবে 3। ওকে, ভেরি গুড। তো এখানে yi হ্যাড যেটার মান আমরা একটু আগে বের করছিলাম, সেটা ছিল 1 প্লাস 0.8 xi। তো তার মানে এই জায়গায় আমার yi দেয়া আছে কস্ট। আচ্ছা, তাহলে yi হ্যাটের মান আমরা কিভাবে বের করব? ওই যে একটা একটা করে মান বসাবো। দ্যাট মিনস হচ্ছে আমরা যদি ইকুয়েশনটা আগে লিখি 1 প্লাস 0.8 ইন্টু xi, মানে এই জায়গায় কত 3 বসাই আমি একটা মান পাবো না? জি ম্যাম। পাওয়া যাবে তো, ধরো এখানে একটা মান আসছে। সেম ভাবে আমরা এই ইকুয়েশনটায় x2 এর মান এই জায়গায় কত আমাদের 9, সেখানেও আমাদের একটা মান পাবো। x3 এর মান হচ্ছে 3, সেখানেও একটা মান পাবো। তো তার মানে এই যে 3টে মান থেকে আমরা জাস্ট বিয়োগ করবো, অর্থাৎ আমরা ইকুয়েশনটা থেকে কি করবো, আমরা ইকুয়েশনে যদি বসিয়ে দিই, তো তার মানে আমরা সামেশন আমরা এটাকে এভাবে লিখতে পারি, অর্থাৎ y1 হচ্ছে আমাদের কত, y1 হচ্ছে আমার 3, তাহলে 3 মাইনাস নতুন যে মানটা পাচ্ছি
সেটার স্কোয়ার প্লাস y2 হচ্ছে আমাদের 10, তাহলে 10 মাইনাস নতুন যে আরেকটা মান পেলাম সেটা স্কোয়ার প্লাস y3 হচ্ছে আমাদের 2 মাইনাস নতুন যে মানটা পাবো সেটা স্কোয়ার 3 মাইনাস 2, দ্যাট মিন্স যেটা আসবে সেটাই হচ্ছে আমাদের ভ্যালু অফ স্ট্যান্ডার্ড ইরর। বুঝে গেছি স্ট্যান্ডার্ড ইররটা কিভাবে ক্যালকুলেট করতে হয়? এই ক্যালকুলেশনে কারো কোনো কনফিউশন আছে? যদি না থাকে এখন একটু এক্সপ্লেইন করি স্ট্যান্ডার্ড ইররটা কি জিনিস, এটা করে আজকে আমরা শেষ করায় দেবো। আর ছোট্ট একটা টপিক আছে ওটা আমরা নেক্সট ক্লাসে পড়বো নাকি এখানে পড়ায় দিই, তাহলে মোটামুটি চ্যাপ্টারটা একটু শেপে আসবে। না নেক্সট ক্লাসেই থাকুক ওটা একটু। তো স্ট্যান্ডার্ড ইরর জিনিসটা কি এটা একটুখানি আমি একটু বলি। এটার জন্য আমাদের গ্রাফটা দরকার হবে। তোমরা কোরিলেশনটা একটু দেখে নিও ক্লাসের লেকচার ভিডিওটা। সেটা হচ্ছে কোরিলেশনে আমরা একটা গ্রাফ পড়ছিলাম, দ্যাট গ্রাফ ইজ কল্ড স্ক্যাটার প্লট। স্ক্যাটার প্লট মানে দুটো ভেরিয়েবলের মধ্যে কোনো অ্যাসোসিয়েশন আছে কিনা সেটা আমরা একটা গ্রাফের মাধ্যমে দেখি। দ্যাট গ্রাফ বেসিক্যালি কল স্ক্যাটার প্লট। ওকে, তো এখানে আমরা এক্স মানে হচ্ছে প্রফিট আর ওয়াই মানে হচ্ছে কস্ট। তো প্রফিট আমার এই জায়গায় ধরো যে কত কত আছে আমরা একটু লিখি, ধরো 393, দ্যাট মিন্স আমরা যদি এইভাবে লিখি যে 3 6 9 12 3 6 9 12, তো তার মানে কস্ট যখন 3 এটাও 3, তার মানে 3 এর জন্য 3 এখানে আমি দিলাম, 10 এর জন্য 9, যখন এখানে আমাদের প্রফিট হচ্ছে 9 এখানের জন্য হচ্ছে 10 as like as there, আর একটা হচ্ছে 2 এর জন্য 3, তার মানে হচ্ছে প্রফিট হচ্ছে 3 হলে এটা হচ্ছে 2 as like as there। আচ্ছা, তো এখন দেখো এটা তো আমরা পড়ে আসছি স্ক্যাটার প্লট। তো এটা তো আমরা জানি সবাই মূল বিন্দু 0 0। ওকে, তো আমরা যদি এখন অ্যাপ্রক্সিমেট মূল বিন্দু দিয়ে একটা লাইন ড্র করি, যে ছোটবেলায় যেটা আমরা আঁকতাম যে মূল বিন্দুগামী সরলরেখা দেখছিলাম না, যে 90 ডিগ্রি যদি হয় 45 ডিগ্রি অ্যাঙ্গেলের মাঝে দিয়ে যদি চলে যায়, যেটাকে বলা হয় মূল বিন্দুগামী সরলরেখা। দিস ইজ কল্ড সেন্টার লাইন। এখানে এটাকে বলা হয় সেন্টার লাইন। তো স্ট্যান্ডার্ড ইরর হচ্ছে কি দেখো, স্ট্যান্ডার্ড ইরর বেসিক্যালি সেন্টার লাইন থেকে এই বিন্দুগুলোর যে গড় ডিস্টেন্স, এভারেজ দূরত্ব, সেই এভারেজ দূরত্বটাই মেজার করা হচ্ছে স্ট্যান্ডার্ড ইররের কাজ। অর্থাৎ স্ট্যান্ডার্ড ইরর কি করে যে স্ট্যান্ডার্ড ইরর বেসিক্যালি মেজার করে দ্য এভারেজ ডিস্টেন্স ফ্রম দ্য সেন্টার লাইন টু দ্য স্পেসিফিক ভ্যালুস। অর্থাৎ স্পেসিফিক ভ্যালু থেকে সেন্টার লাইনগুলোর যে এভারেজ ডিস্টেন্সটা সেটা মেজার করাই হচ্ছে স্ট্যান্ডার্ড ইররের কাজ। যদি কোনো ভ্যালু যেমন 3 একটা ভ্যালু আসছিল সেটা এই লাইনে পড়ে গেছে, বাট অন্যান্য ভ্যালুগুলো মোটামুটি কাছেই আছে, তার মানে হচ্ছে যে সেন্টার লাইন থেকে ভ্যালুগুলোর যে এভারেজ ডিস্টেন্স সেটা গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করাটা হচ্ছে স্ট্যান্ডার্ড ইররের কাজ, এবং ম্যাথমেটিক্যালি আমরা ওই ইকুয়েশনের মাধ্যমে স্ট্যান্ডার্ড ইররটা ক্যালকুলেট করে থাকি। তো স্ট্যান্ডার্ড ইররের মান যত কম হবে তার মানে আমি ধরেই নেই যে মডেলটা সব থেকে তাহলে ভালো, মানে তার মানে ভ্যালুগুলো সব মডেলের আশেপাশেই আছে, এটাকে বলা হয় হচ্ছে স্ট্যান্ডার্ড ইরর। তাহলে এতটুকুন পর্যন্ত কারো কি কোনো কনফিউশন বা কোয়েরিজ আছে? যদি না থাকে তাহলে আজকে আমরা এই পর্যন্ত রেখে দিই, আমরা আজকে শেষ করে দেই। তো নেক্সট ক্লাসের আসার আগে সবাই একটু যে কি জানি বলে যে কোরিলেশনের লেকচারটা একটু দেখে এসো তো, ঠিক আছে? আমরা গত মিডের আগে এটা কোরিলেশন নিয়ে আমরা বলছিলাম। কোরিলেশনটা সবাই একটু দেখে আসবে, ওকে? বুঝতে পারছো তোমরা? জি ম্যাম। ওকে, তাহলে নামটা প্রেজেন্ট করে ফেলি আজকে। ওকে, রেসপন্স প্লিজ। ঠিক আছে, শামসুজ্জোহা শুভ আছো? ইয়াসির আরাফাত, আশরাফুল আলম, সাজিদ আরিয়ান, সেতু, ম্যাম ছিল। আকিন বিন মুস্তফা কামাল, ইয়েস ম্যাম। রুকাইয়া, রাকিবুর রহমান, সাদমান সাদিক, ইয়েস ম্যাম। অর্পিতা কর্মকার, Yes, আইরিন জাহিদ মিশু, present ma'am. এমডি নাইম, Yes, ma'am. পারভেজ আহমেদ পাপন,
এমটি আলামিন, সুমাইয়া আক্তার মৌ, কাজী উম্মে হাবিবা, কামরান হাসান আকাশ, Yes, ma'am. মেহেদি হাসান, সাজিদুল ইসলাম, Yes, ma'am. সুকান্ত, Yes, ma'am. মোবাশ্বের আলম, Yes, ma'am. নাইমুল ইসলাম, নাইম, জাকারিয়া হোসেন রাজিন, আরভি রহমান, আরাফাত আল আজমির, Yes, ma'am. অমিত বারাই, সাইফুল ইসলাম, সাহিলা খান মুনিয়া, সাফাইন আজম, Yes, ma'am. মাহাদি হাসান, নাজমুল হাসান, তাহমিদ শফিক, Yes, ma'am. নুসরাত জাহান নিশু। আর কেউ বাকি আছো? নাম বলো। হ্যাঁ, This দেওয়া হয়েছে ম্যাম একটা। আচ্ছা, ওকে, তাহলে আজকে এই পর্যন্ত থাক। টেক কেয়ার, আল্লাহ হাফেজ।